আসসালামু আলাইকুম বন্ধুরা। এইচএসসি 2025 বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ নিয়ে আজকে কথা বলবো। আর বোর্ডটা হলো চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলা প্রথম পত্র। দেখো প্রথমেই দেখি আমরা কি বলছে। কিন্তু দেশটা কেমন মরার দেশ বলার কারণ কি? কারণটা হলো শস্যহীন বলে। আমি কিংবদন্তির কথা বলছি বললে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন 1 2 3 তিনটাই বোঝাতে চেয়েছেন। 18 বছর বয়স কবিতায় কবি আত্মাকে শপথের কোলাহলে বলতে বোঝাতে চেয়েছেন আত্মত্যাগের মহিমা। দেখো তোমরা যদি কোশ্চেন যদি অ্যানালাইসিস করতে পারো এবং কোশ্চেনগুলো কিভাবে আসবে সেটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু খুব সহজে যে কোনো বিষয়ের এমসিকিউতে তোমরা 27 28 বা 29 30 মার্কও তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন প্যাটার্নে কোশ্চেনগুলো হবে এবং কোন প্যাটার্নে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই জন্য জানার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে? কিছু টেকনিক ফলো করতে হবে। আর এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি, সেই সাথে সাথে এখান থেকে তুমি কিভাবে সর্বোচ্চ মার্ক পাবে সেটাও কিন্তু আমি ইয়েতে বলে দিচ্ছি। কোন কোন ভাবে পড়লে তুমি 100% মার্ক ক্যারি করতে পারবে সে বিষয়টাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো উদ্দীপকটি পড়ে দেখো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু উদ্দীপক আসছে, উদ্দীপক থাকবে, উদ্দীপক ছাড়া কিন্তু কোনো কোশ্চেনে কিন্তু সেট হচ্ছে না। অর্থাৎ কি প্রতিটি গল্প থেকে কোশ্চেন করার আগে সেই গল্পের উদ্দীপক দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা উদ্দীপকে কিন্তু দুটি করে গল্প আছে, কি কোশ্চেন আছে। সো 5টা থেকে 7টা যদি উদ্দীপক দেয় তাহলে দেখবে অটোমেটিকলি কিন্তু 12-13টা কোশ্চেন তোমার উদ্দীপক থেকে চলে আসে। সো বি কেয়ারফুল, তোমাদেরকে উদ্দীপকটা বুঝতে হবে। দেখো কি, তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে ফুপু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের কিন্তু গ্রাম কি গ্রামের মাতবর নারী লোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপর, কিন্তু সলিমা বেগম জননী সহসিকা, তিনি দৃঢ়প্রত্যয়ী মা পাখির মতো আগলে রাখতে অনাথ বাইজি রাবেয়াকে। দেখো এখানে কি বলছে, সলিমা বেগম মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে প্রতিফলিত? এই যে মাসি পিসি গল্পের সাথে। তারপর দেখো উদ্দীপকে মাসি পিসি গল্পের কোন দিকটি প্রতিফলিত ঘটেছে? এই যে পুরুষের লালসা। ফেব্রুয়ারি 1971 কবিতায় আবার সালাম নামের রাজপথে কেন? এই যে গণজাগরণে যোগ দিতে। এটা কিন্তু রিপিট করছে, এর আগেও কিন্তু এই কোশ্চেনটা আসছিল একদম একবারে হুবহু। তারপরে দেখো আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? এই যে মানুষের আত্মশান্তি বৃদ্ধি পায় বলে, মানুষের আত্মশান্তি, এই যেটাও কিন্তু রিপিট করছেন। তারপর দেখো আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? এই যে ভাষা আন্দোলনের। তারপর দেখো আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরবলম্বনী আমাদের করে তুলেছে কি? 1 2 3 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা উত্তর হবে। তারপর দেখো নিজের উদ্দীপকটি পড়ে 10 এবং 11 নাম্বার কোশ্চেনের উত্তর দাও। ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে, এদিকে একদিন সুযোগ বুঝে সেও অজয়ের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। দেখো এই যে 10 নাম্বার কি, উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার কার সাদৃশ্য রয়েছে? এই যে কবির। তারপরে দেখো প্রতিদান কবিতার প্রেক্ষাপটের বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন কি? অর্থাৎ 2 এবং 3, ঘ নাম্বারটা। তারপর দেখো 13 12 নাম্বার, তাহারই পরে মনে কবিতায় বক্তৃতায় উত্তরীর শব্দের অর্থ কি? উত্তরীর শব্দের অর্থ এই যে চাদর। তারপর দেখো 13 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত হয় 2020 সালে। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 14 এবং 15 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে বলছে। দেখো ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজে সরল মেয়ে, স্বামীর প্রতি তার অগাধ অটল বিশ্বাস, তার বিবেচনায় ফকির মুন্সি একজন কামেল ও পরহেজগার লোক, অথচ গ্রামের অশিক্ষিত সহজ সরল মানুষ ক্ষুধাভীতিকে কাজে লাগিয়ে ফকির মুন্সি নানা ফতোয়া জারি করে সাধারণ মানুষকে ঠগায়। এটা কি লাল সালু উপন্যাসের ওই যে মজিদ মিয়ার চরিত্র কি ইয়েতে আছে না? দেখো এই যে রহিমা বেগম, এর সাথে সাদৃশ্য। তারপর উদ্দীপকটি ফকির ও লাল সালু উপন্যাসে মজিদ উভয়ের ব্যবসার উৎস হলো 1 2 3, অর্থাৎ ঘ নাম্বার। তারপর দেখো 16 নাম্বার, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, ক্লাইভের এই উক্তিটি প্রকাশ পেয়েছে 1 এবং 3। তারপর দেখো 17 সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? অর্থাৎ 8টি দৃশ্যে তার উপস্থিতি আছে। তারপর দেখো বিদ্রোহী কবিতায় রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কত? এই যে 2020।
তারপর দেখো ভাষা সৈনিক শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন, অর্থাৎ সিপাহীদের কাছ থেকে, সিপাহীদের মাধ্যম থেকে। তারপর দেখো মাসি পিসি গল্পে কোন পত্রিকায় প্রকাশিত হয়, কোন পত্রিকায়, যে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। তারপর সুকান্ত ভট্টাচার্য তার কাব্যের একত্বতা ঘোষণা করেছেন কিসের, বিপ্লব ও মুক্তির পক্ষে। তারপর দেখো অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল, আত্মমর্যাদা। তারপর প্রতিদান গল্পে, প্রতিদান কবিতায় কে পাথরকে বিরাগী হয়েছেন, কে পাথরে বিরাগী হয়েছে, পথের বিরাগী হয়েছেন। প্রতিদান কবিতায় কে পথের বিরাগী হয়েছেন, একটু খেয়াল করো, কবি স্বয়ং। তারপর দেখো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী কবিতার ইচ্ছা আমার নাই, এটা কি, উক্তিটি কি প্রকাশ পেয়েছে, এই যে বলিষ্ঠতা। তারপর দেখো আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পাণ্ডবটির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই, কবির কোনো পরোয়া নেই। তারপর দেখো ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তিটি কিসের সাথে, এই যে ক্ষোভ প্রকাশ পেয়েছে। তারপর দেখো 27 নাম্বার, এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি কি ক্ষুণ্ণ হয়, কোনটি ক্ষুণ্ণ হয়, মানব মর্যাদা, কোনটি ক্ষুণ্ণ হয়, মানব মর্যাদা। তারপর দেখো রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে কে, এই যে মুক্তিযুদ্ধের চেতনা। তাহারাই পরে মনে কবিতায় নীরব কেন, কবি নীরব কেন, এখানে দেখো এই যে 1 2 3, অর্থাৎ কবি উদাসীন হয়ে আছেন কেন। তারপর কবি কেন বসন্তের সম্বোধন করছেন না, কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না। এটা যদি তোমরা পড়ো কবিতাটা, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এর পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি যদি পড়ো, তাহলে খুব সুন্দরভাবে যে কোনো কোশ্চেনের আনসার করতে পারবে। তারপর লাস্টটা দেখো, লাস্টে কি বলছে, আমরা এমন কিছু কি করলাম যা ইতিহাস হবে, উক্তিটি কার, ক্লাইভের, উক্তিটি কার, ক্লাইভের। দেখো এই কোশ্চেন গুলো যদি তোমরা যদি কি করো, অ্যানালাইসিস করো, তাহলে কি বুঝতে পারো। দেখো একটু খেয়াল করো যে এই কোশ্চেনটা তুমি অ্যানালাইসিস করেছো এবং তোমার কাছে কি মনে হচ্ছে, তুমি একজন পরীক্ষার্থী, অর্থাৎ 2025 সালে তুমি পরীক্ষার্থী, তুমি এই কোশ্চেনটা অ্যানালাইসিস করলে এবং তোমার কাছে কি মনে হলো যে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা কি কি প্যাটার্নের কোশ্চেন গুলো আসতে পারে। দেখো ফার্স্ট স্টেপ হলে তুমি কি সাজেস্ট করতে পারো, সেটা হলো যে কি উদ্দীপক, বিভিন্ন উদ্দীপক এসেছে। দেখো কয়টা উদ্দীপক এসেছে, দেখো একটা উদ্দীপক, এই একটা উদ্দীপক, তারপরে কি উদ্দীপক আরো আছে, দেখো এই যে একটা, দুইটা উদ্দীপক, তারপরে দেখো তিনটা উদ্দীপক, তিনটা, তারপরে দেখো তিনটা। ওকে, দেখো এই যে তিনটা উদ্দীপক আসছে, রাইট। দেখো প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু কি আছে, উদ্দীপক আছে। তাহলে প্রত্যেকটা কোশ্চেনে যদি উদ্দীপক থাকে, তাহলে উদ্দীপকের সাথে একটা করে উদ্দীপকে কয়টা করে কোশ্চেন থাকে, দুটা করে কোশ্চেন থাকে। তাহলে 3 দুগুণ 6, এরকম কিন্তু 4-5টা উদ্দীপকও থাকে। আর প্রত্যেকটা গল্পের সাথে কি করে নতুন নতুন স্টোরি ক্রিয়েট করে, এবং সেই গল্পটা কার সাথে সামঞ্জস্য, ওই গল্পের চরিত্রের সাথে কি সামঞ্জস্য, অথবা ওই গল্প দ্বারা কি ফুটে উঠেছে তার সাথে কি সামঞ্জস্য, এগুলো দিয়েই কিন্তু কোশ্চেন গুলো করে থাকে। তার মানে কি উদ্দীপক গুলো তোমাকে ভালো করে দেখতে হবে। অর্থাৎ উদ্দীপক দেখতে হলে অবশ্যই তোমাকে মেন বইয়ের যে টপিকস গুলো আছে, যেমন কি আমি কিংবদন্তির কথা বলছি, তারপরে বিলাসী গল্প 18 বছর বয়স, তারপরে তোমার কি রেইনকোট, তারপরে মাসি পিসি গল্প, তারপরে তোমার কি কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ, এগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে। তারপর সোনার তরী কবিতা, অপরিচিতা গল্প, এই যে কয়েকটা হাতে গোনা 15-16টা যদি টপিকস যদি তুমি ভালো করে দেখো, দেখতে পারবা যে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে এই কোশ্চেন গুলো ঘুরে ফুটে এই 15 থেকে 18টা টপিকস এর ভিতরেই তারা দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। না বোঝার কারণে কি করছে, আমরা বইয়ের এ মাথা থেকে ও মাথা কে কোন সাজেশন দিচ্ছে সেগুলো নিয়ে দৌড় পাচ্ছি, কিন্তু এই সাজেশন বা কোনো কিছু নিয়ে দৌড় পাইলে তোমার কোনো লাভ হবে না। সময় মতো তুমি কি সময়ের কাজটা তুমি করতে পারবে না। এদিকে একবার, ওদিকে একবার, ওদিকে একবার, এদিকে একবার, এ বই ও বই বিভিন্ন কিছু কিনে তোমার পড়ার টেবিল একদম ভরে রেখেছো, কিন্তু তুমি জানোই না যে কোন টেকনিকে কোশ্চেন গুলো আসবে, কোন টেকনিকে কোশ্চেন গুলো সেট করে থাকে বিভিন্ন বোর্ডে। ওকে, এটা তুমি যদি জানতে পারো, তাহলে তোমার হাতের কাছে যেই বইটা আছে, তুমি যেই বইটা পড়েছো, কোনো গাইড দরকার নেই, কোনো বই দরকার নেই, তোমার কাছে যেই বোর্ড বইগুলো আছে সেগুলো থেকেই তুমি 30 থেকে 25-26টা এমসিকিউ তুমি কভার করতে পারবে, যদি তুমি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে পারো। একদম ইজি ভাবে তুমি করতে পারবে। শুধু আমরা এ বই ও বই, এ ভিডিও ও ভিডিও, বিভিন্ন সাজেশন নিয়ে আমরা মাথাটাকে হ্যাং করে রাখি, কিন্তু মূলত আমাদেরকে যা পড়তে হবে সেগুলোর প্রতি আমাদের কোনো
সময় নেই বা আমরা কোনো খেয়ালও করি না, যার কারণে দিন শেষে পরীক্ষার হলে যেয়ে দেখি যে এইখান থেকে কমন পড়ে নাই, ওখান থেকে কমন পড়ে নাই, এই থেকে আসছে ওই থেকে আসছে, বিভিন্ন অজুহাত আমরা দাঁড় করি যে আমাদের পরীক্ষাটা ভালো হয়নি। কিন্তু বেসিক তুমি কখনোই স্ট্রং করছো না, আগে তোমাকে বেসিক স্ট্রং করতে হবে। যদি তুমি বেসিক স্ট্রং করো তাহলে অবভিয়াসলি তুমি ভালো রেজাল্ট করতে বাধ্য, কারণ তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য থাকিবে। কেন? কারণ বোর্ড কখনো কোনো গাইড ফলো করে না। বোর্ডের যারা কোশ্চেন করে, যে টিচার গুলো কোশ্চেন সাবমিট করে বোর্ডের কাছে, তারা কোনো বই বা কোনো কি বলে কোনো গাইড বা কোনো টেস্ট পেপার এগুলো ফলো করে না, তারা মূল বইটা তাদের কাছে থাকে, আর এই মূল বইটা থেকেই তারা কি করে কোশ্চেন গুলো দিয়ে থাকে। সো বি কেয়ারফুল বোর্ড কোশ্চেন গুলা, এটা তুমি অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে এখানে কিভাবে কোশ্চেন গুলো সেট আপ করছে সেগুলো দেখো, তাহলে খুব সুন্দরভাবে একদম কম পড়েই তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে খুব কম সময়ের ভিতরে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।